অরা এবার সামনে আসে, বুক চিতিয়ে দাঁড়ায়, কিন্তু আরিশ তা না শুনেই আকাশকে আরেকটা ঘুষি মারে। এসব আর সহ্য হচ্ছে না অরার। রাগে, দুঃখে, ঘৃণায় সে দৌড়ে গিয়ে আরিশের কলার চেপে ধরল। আপনার মতো পশুর সঙ্গে আমি থাকতে চাই না। কেন জানেন? কারণ আপনি মানুষ নন। একটা স্বাভাবিক মানুষ এরকম আচরণ করে না আরিশ। হঠাৎ করেই আরিশের চোখ মুখ বদলে গেল। চোখ জোড়া রক্তবর্ণ, ঠোঁটের কোণে বিকৃত এক অদ্ভুত হাসি। সব মিলিয়ে ওকে এখন ভয়ঙ্কর দেখাচ্ছে। অরা কিছু বুঝে ওঠার আগেই আরিশ তাকে জাপটে জড়িয়ে ধরল। ছটফট করছে অরা, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বারবার, কিন্তু আরিশ শান্ত, অদ্ভুতভাবে শান্ত। তার কপালে, গালে, ঠোঁটে একের পর এক চুমু এঁকে দিচ্ছে। তারপর আবারও বুকের মাঝে চেপে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, একটা অস্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস। অরা ভয়ে, লজ্জায় কাঁপছে, নিজেকে ছুঁড়ে ফেলতে চাইছে এই আতঙ্ক থেকে, এই অন্ধকার থেকে। চলো বাসায় ফিরি। আরিশের কণ্ঠে দৃঢ়তা। আমি যাব না আপনার সাথে। শুনতে পাচ্ছেন আপনি? অরা নিজেকে ওর কাছ থেকে কোনো মতে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। ওদিকে আকাশ জ্ঞান হারিয়ে ফেলেছে। আরিশ ঠান্ডা একটা হাসি হাসলো, ধীরে ধীরে পিস্তলটা তুলে আকাশের দিকে তাক করলো। আটকে উঠল অরা। কি করছেন আপনি? দেখতে থাকো। আরিশের কণ্ঠে ভয়ঙ্কর নির্লিপ্ততা। আরেকটা খুন করতে যাচ্ছেন? অরার গলা কেঁপে উঠল। খুন তো আগে করিনি, তবে তোমার জন্য খুনও করতে পারি আমি। আকাশের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল অরা। আরিশ তখন কাউন্টডাউন শুরু করেছে। 1 2। থামুন। অরা চিৎকার করলো। চলুন আমি যাব আপনার সাথে। আরিশের ঠোঁটে তৃপ্তির বিস্তৃত হাসি ফুটে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে অরার হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল রক্তাক্ত আকাশ, নির্বাক, নিস্তেজ। আরিশ চলে যেতেই লতা খালা ছুটে এলেন তার দিকে। বসার ঘরে থমথমে নীরবতা। তালহা আর তামান্না মাঝে মাঝে একে অন্যের দিকে তাকাচ্ছে, চিন্তিত, ভীত। আজ অরার ভাগ্যে কি আছে কেউ জানে না, কিন্তু ওরা এমন করলো কেন? তালহা কিছুই বুঝে উঠতে পারছে না, আর তামান্না চুপচাপ প্রার্থনা করছে শুধু অরার জন্য। ডাইনিং টেবিলে বসে সাবিহা অন্য মনস্ক ভঙ্গিতে আঙ্গুর চেবোতে ব্যস্ত। আরিশ যেন রাগের মাথায় অরাকে গুলি করে বসে, এই ইচ্ছাই যেন ওর চোখে মুখে লেখা। হঠাৎ বাইরে গাড়ির শব্দে চমকে উঠল সবাই। তামান্না বসা থেকে উঠে দাঁড়ালো, তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। তালহা দরজার ফাঁক দিয়ে বাইরে উকি দিচ্ছে। তামান্না দরজার সামনে দাঁড়িয়ে, চোখ আটকে গেছে অরার মুখে। তালহা পেছন থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমরা এসেছো? যাক, আলহামদুলিল্লাহ। তালহার কণ্ঠে স্বস্তির মিশ্রণ, কিন্তু আরিশের মুখে বিন্দু মাত্র প্রতিক্রিয়া নেই, চোখে একরকম স্থির শূন্যতা। সে একটু না থেমে অরার হাত ধরে সোজা সিঁড়ি বেয়ে দোতলার দিকে রওনা হলো। তালহা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তামান্না ঠোঁট ফসকে বেরিয়ে এলো। আল্লাহ ভাবিকে রক্ষা করো, কে জানে আজ কি অপেক্ষা করছে ওর কপালে। মানে? তালহা ঘুরে তাকালো, কণ্ঠ থমথমে। ভাইয়া কি ভাবিকে, মানে ভাবি মাকে মারধর করে? তামান্না? তামান্না কাপা চোখে তাকালো ওর দিকে। চুপ করে থাকলে আরো বাজে কিছু ভেবে ফেলবে তালহা, এমন ভাবনায় কথাগুলো বেরিয়ে এলো। ভাইয়ার ডাক্তার দেখানো উচিত তালহা ভাই, আপনি কয়েকদিন থাকেন, সব বুঝে যাবেন। তালহা দীর্ঘশ্বাস ছাড়লো। আরিশের ছোটবেলা, বর্তমান, তার অস্থিরতা সম্পর্কে তালহাও একটু আধটু শুনেছে, কিন্তু সমস্যা এত দূর গড়িয়েছে সেটা জানতো না। চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো তালহা। ধীর পায়ে উঠে যাচ্ছে আরিশ, আর পেছনে মৃতপ্রায় পাখির মতো হাঁটছে ওরা। ঘরে ঢুকে দরজা ধাক্কা দিয়ে আটকে দিল আরিশ। ওরা চুপচাপ দাঁড়িয়ে, চোখে আজ অদ্ভুত এক জেদ যেন। আগের সেই কুকড়ে যাওয়া ওরা আর নেই। ওই ছেলের সঙ্গে কেন গিয়েছিলে হামিংবার্ড? আরিশ দু হাতে ওরার গাল ছুঁয়ে জিজ্ঞেস করলো ধীরে।
অরার চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর। তোমার কাছে আর থাকতে চাই না। বাবার বাড়ি গেলে আবার জোর করে টেনে আনতে, তাই আকাশের সাথে গিয়েছিলাম। আরিশ এক হাতে তার কোমরে শক্ত করে ধরে ফেলল, আরেক হাতে চিবুক তুলে বলল, তাতে কি লাভ হলো ছোট্ট পাখি? অরা চোখ নামালো না, ঠান্ডা গলায় বলল, আমার আগেই বোঝা উচিত ছিল একজন সাইকোপ্যাথের পক্ষে সব সম্ভব। যে একটা খুন করতে পারে সে আরো অনেক কিছুই করতে পারে। আরিশের হাত শক্ত হতে লাগলো, কোমরে চিবুকে অরা ব্যথা পাচ্ছে, চোখে জল চিকচিক করছে। আমি কাউকে খুন করিনি। চাপা গলায় বলল আরিশ। মিথ্যে বলছেন। এক মুহূর্ত চুপ, তারপর আরিশ অরার গলায় আলতো করে চুমু খেলো। অরার শরীর শিউরে উঠল ঘৃণায়। আরিশ থেমে থেমে আরো দুবার চুমু খেলো, তারপর হঠাৎই তার কাঁধে দাঁত বসালো। ব্যথায় হালকা চেঁচিয়ে উঠল অরা, কাঁধ থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। দিচ্ছি না তোমাকে টাকা পয়সা, সে সময় আর কি দরকার তোমার? তারপরও আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে পালিয়ে গেলে কেন হামিংবার্ড? অরা আরিশকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেলল। আচমকা ধাক্কা দেওয়াতে আরিশও তাল সামলাতে পারেনি। টাকা সে সে এইসবের বাইরেও মানুষের জীবনে আরো কিছু আছে। আর সময়, কিসের সময়? সারা রাত জোর করে সময় কাটানোর কথা বলছেন? অরাকে এভাবে কথা বলতে দেখে আরিশের বুকে চিনচিন ব্যথা করছে, মাথাটা কেমন ঝিমিয়ে যাচ্ছে, চোখের সামনে ভাসছে কিছু দৃশ্য। এভাবেই আরিশের মা তার বাবার সাথে ঝগড়া করতেন, বিনা কারণে ভদ্রলোককে অপবাদ দিতেন, গলা উঁচিয়ে কথা বলতেন, সবকিছু দেওয়ার পরেও সন্তুষ্ট হতেন না। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই হঠাৎ করে হিংস্র হয়ে উঠল আরিশ। চোখের পলকে অরাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল, পশুর মতো ঝাঁপিয়ে পড়ল অরার উপর। তার ঠোঁট, গলা, বুকে আরিশের কঠিন স্পর্শ সহ্য করতে পারছে না। অরা ব্যথায় ছটফট করছে কেবল। অ্যাম আই নট এনাফ ফর ইউ? ডু ইউ স্টিল ওয়ান্ট মোর হামিংবার্ড? নাকি দুদিন ছাড় দিয়েছি বলে আকাশের? আরিশের কণ্ঠ থেমে গেল অরার আচরণে। সে থাপ্পড় মেরেছে আরিশকে। রাগে আর ঘৃণায় অন্ধ হয়ে কাজটা করে ফেললেও আরিশের দৃষ্টি এখন আর অরার ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছে। আরিশের রাগ অনিয়ন্ত্রিত হয়ে উঠল। অরা কাঁদছে। আরিশ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। চমকে উঠল অরা। লোকটা কি করবে এখন? আর রাগের মাথায় সেই বা কি করলো? আরিশের গায়ে অরা হাত তুলেছে। বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে রইল সে। আরিশ নিশ্চয়ই আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে। হলো তাই। মিনিট 5 পর আবার ঘরে ফিরে এলো আরিশ। হাতে তার হ্যান্ডকাফ, রুমাল। আসন্ন ঘটনা আজ করতে পেরে পেছনে সরে বসতে লাগলো অরা। আরিশকে আপাতত মানুষরূপী শয়তান মনে হচ্ছে অরার। কি করছেন? কি করবেন? আরিশ কিছু বলল না। অরার খুব কাছে এগিয়ে গেল। এসির ভেতরেও অরা ঘামছে, বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু আরিশ চুপচাপ নিজের কাজ করতে অগ্রসর হলো। অরার হাতের কবজিতে হ্যান্ডকাফ পরিয়ে দিল সে। এই হাত দিয়ে মেরেছে আমাকে। আপাতত 48 ঘন্টা এইভাবেই থাকতে হবে তোমাকে। আমি প্রয়োজনে সুসাইড করব, তবু আপনার সাথে থাকবো না আমি। আপনি একটা বদ্ধ উন্মাদ। আমার মা কিভাবে পারলো আপনার মতো একটা উন্মাদের সাথে আমায় বিয়ে দিতে? অরার কণ্ঠে রাগ, ঘৃণা সবকিছু যেন মিলেমিশে আছে। আরিশের চোখ দুটো শান্ত, তবে লাল হয়ে আছে। অরার কথা শুনতে ইচ্ছে করছে না তার। এই মেয়েটা আজ তাকে নিজের মায়ের দেওয়া আঘাতের কথা মনে করিয়ে দিয়েছে। আরিশ রুমাল দিয়ে অরার মুখ বেঁধে ফেলল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। এভাবে যন্ত্রণা দেওয়ার থেকে মেরে ফেললেও তো পারে। আরিশ শান্তভাবে অরার কোলে মাথা রাখলো। সোজা হয়ে শুয়ে অরার মুখের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে হামিংবার্ড? তুমিও আঘাত করলে আমাকে। বলো তো, মানুষকে ধরে রাখে কি ভালোবাসা, যত্ন, নাকি শুধু টাকা? শারীরিক আর আর্থিকভাবে সবটুকু দিতে চেয়েছি তোমায়, তবুও কেন যেন হারিয়ে ফেলছি। বলো না, কি করলে তুমি থাকবে আমার পাশে? আরিশকে এমন ভাঙা নিঃসঙ্গ দেখেনি অরা এর আগে কখনো। কিছুটা হতচকিত হয়ে গেছে মেয়েটা। কি বলবে, কি করবে বুঝে উঠতে পারছে না।
আরিশ একটু থেমে আবারও বলতে লাগলো, জানো হামিংবার্ড, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আমার কাছে সব কিছু চাহিদা দিয়ে মাপা হয়, হতে পারে সেটা আর্থিক, মানসিক কিংবা শারীরিক। সব কিছু ভেতরে একটা প্রয়োজন লুকিয়ে থাকে। এই যে তোমার সঙ্গে জেদ ধরে রাগ করে তবুও কেমন একটা অনুভব হয় ভেতরে, কেন হয় নিজেই জানি না। ওরা কিছু বলতেও পারছে না, হাত বাঁধা, মুখও। শুধু আরিশের আধ পাগলের মতো কথা শুনে যাচ্ছে। একটু একটু মায়া লাগছে ভদ্র লোকটার জন্য, কারণ এই মুহূর্তের আরিশ অন্য সময়ের আরিশ থেকে একদম আলাদা। আরিশ ওরার দিকে দৃষ্টিপাত করলো। ওরা নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার দিকেই। মুচকি হাসলো আরিশ। কথা বলতে চাও? ওরা মাথা নাড়ল। আরিশ শোয়া থেকে উঠে বসলো। তারপর ওরার মুখ থেকে রুমালটা সরিয়ে দিয়ে আবার তার কোলেই মাথা রাখলো। এতক্ষণ মুখ বাঁধা থাকার ফলে ওরা কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস ফেললো। আমার সাথে থাকবে না হামিংবার্ড? চোখে চোখ রেখে নিচু স্বরে শুধালো আরিশ। ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কত মায়া নিয়ে জিজ্ঞেস করছে লোকটা। চোখে অসহায়ত্ব, কণ্ঠে হারিয়ে ফেলার আকুতি। বাচ্চাদের মতো কেমন কেমন করে তাকিয়ে আছে সে। ওরা দোটানায় পড়ে গেল। এই কঠিন পাগলটাকে পুরুষটির মধ্যেও একটা শিশু সুলভ মানুষ আছে। আরিশ ভ্রু উঁচিয়ে ইশারায় আবারও জিজ্ঞেস করলো। ওরা ভাবনার অতলে তলিয়ে যাচ্ছে। কি বলবে সে? মায়ের কাছে যতটুকু শুনেছিল আরিশের ছোটবেলা খুব খারাপ ভাবে কেটেছে, সেজন্য নাকি লোকটার মানসিক অবস্থা এখন। আসলে কি তাই? তাহলে ডাক্তার দেখাচ্ছে না কেন সে? ডাক্তার দেখালেই তো সুস্থ হয়ে যেত। ওরা কি একবার চেষ্টা করবে? হাঁসফাঁস লাগছে ওরার। ছোট্ট পাখি বলো। আরিশের সবকিছু খারাপ লাগলেও এই ডাকগুলো দারুণ লাগে ওরার। ছোট্ট পাখি, হামিং বার্ড, ভীষণ কিউট ডাক নামগুলো। লম্বা একটা নিঃশ্বাস ফেলল ওরা। আরিশের দিকে দৃষ্টিপাত করে কাঁপা কাঁপা গলায় বলল, থাকবো থাকবো আমি আপনার সাথে। ওরার এমন জবাব আশা করেনি আরিশ। ফলশ্রুতিতে কিছুটা অবাকই হয়েছে সে। আনন্দে বিমোহিত হয়ে আবারও জিজ্ঞেস করলো সে, সে অ্যাগেইন হামিংবার্ড প্লিজ। আপনার সাথে থাকবো, আমি যাব না। ওরা নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে। একবার মনে হচ্ছে এই লোকের সাথে একদিনও থাকবে না সে, কিন্তু পরক্ষণে মায়ের কথা, আরিশের এমন অসহায়ত্বের কথা ভেবে মনে হচ্ছে একবার চেষ্টা করা দরকার। হয়তো যত্ন, ভালোবাসা আর ঠিকঠাক চিকিৎসা পেলে মানুষটা ঠিক হয়ে যাবে। আরিশ খুশিতে ওরার মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। অকস্মাৎ এহেন কাণ্ডে যথারীতি চমকালো ওরা। বিয়ের পর থেকে কতবার আরিশ তাকে এভাবে ছুঁয়েছে তার হিসেব নেই, কিন্তু বেচারি কখনো কোনো কিছু অনুভব করতে পারেনি। পারবে কিভাবে? আরিশের ছোঁয়া তো স্বাভাবিক নয়, যেন একেবারে আগ্নেয়গিরির লাভা। যা, কেউ তো আমার সাথে থাকবে বললো। আচ্ছা হামিংবার্ড, তুমি ভয় বললে না তো? কি হলো, ব্যথা পেয়েছো? আরে না, বললাম যে ভয় বলিনি। তাহলে? বিয়ে হয়েছে আপনার সাথে, আমারও একটা চেষ্টা করা উচিত বলে মনে হলো। আরিশ উঠে বসলো। ওরার হাতের দিকে তাকালো একবার। তাহলে একেবারে থাকার কথা বলনি? ওরা চুপ করে গেল। আরিশ ধীরে ধীরে ওরার হাত থেকে হ্যান্ডকাপ খুলতে লাগলো। যাই হোক, এখন আছো সেটাই যথেষ্ট। আর হ্যাঁ, সবসময় আমার মেজাজ একরকম থাকবে না, তাই পরবর্তীতে এমন মারামারির চিন্তাও করবে না হামিংবার্ড। শুকনো ঢোক গিলে বলল সে। আসলে মানে আমি বুঝতে পারিনি তখন, সরি। আমি বুঝতে পারিনি, দেখতে ছোট মরিচ হলেও যথেষ্ট ঝাল আছো তুমি। আমার সামনে শুধু জড়সড় হয়ে থাকো। ওরা হাত নাড়াচাড়া করছে। একটু সময় আটকে ছিল, তাতেই কেমন লাগছে। যদি সত্যি সত্যি 48 ঘন্টা এভাবে হাত আটকা অবস্থায় থাকতো তবে? ওরার বেখেয়ালি মনোভাব দেখে আরিশ তাকে কোলে তুলে বসালো। তবে ওরা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কি করছেন? ফিসফিস করে জিজ্ঞেস করলো ওরা। মুচকি হাসলো আরিশ। ওরার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেওয়ার পরিবর্তে আরো কিছু চুল কপালে এনে রাখলো সে। চোখে চোখ রেখে ধীরে ধীরে ওরার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। ওরার হৃদস্পন্দনের হার বৃদ্ধি পাচ্ছে।
আরিশকে এভাবে কাছে আসতে দেখে কেমন অস্থির লাগছে তার। এই মুহূর্তে আরিশকে থামাবে কিভাবে সেটাই বুঝতে পারছে না সে। ওরা এখনো এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। শুনুন, হুম। জোর করবেন? ওরার প্রশ্নে থেমে গেল আরিশ, কপালে কপাল ঠেকালো, বলল, না, তুমি যখন চেষ্টা করবে আমিও চেষ্টা করব সবকিছু ঠিকঠাক রাখতে। তুমি নিজে থেকে না চাইলে কখনোই আর জোর করব না আমি। আরিশের এমন জবাব আশাতীত ছিল। ফুপিয়ে কেঁদে উঠল ওরা। তবে আজ দুঃখে নয়, আরিশের আচরণে খুশিতে কেঁদে ফেলেছে মেয়েটা। একটা সময় জীবন সঙ্গী নিয়ে কত শত স্বপ্ন দেখত ওরা। উপন্যাস, গল্প, মুভি দেখে দেখে ভাবতো গল্পের নায়কের মতো টক্সিক, পজিটিভ, ওয়াইল্ড রোম্যান্স করবে, এমন কাউকে বিয়ে করবে সে। অথচ বাস্তবে যখন সেটা হলো তখন ওরা বুঝতে পারলো কল্পনা আর বাস্তব আলাদা। বাস্তব আলাদা, কঠিন। উপন্যাসের পাতায় নায়কদের এমন টক্সিক ওভার পজিটিভ চরিত্র পড়ে হৃদয়ে প্রেম জাগলেও বাস্তবে কেবল বিতৃষ্ণা জাগে মনে। জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ওরাকে এভাবে কাঁদতে দেখে আরিশ বুকে জড়িয়ে নিল তাকে। ওরা ভাঙা ভাঙা গলায় বলল, আপনি প্লিজ এমনই থাকুন। রাত পেরিয়ে ভোর হতেই দুঃস্বপ্নের মতো হারিয়ে যাবেন না প্লিজ। আমার খুব কষ্ট হয়, ভয় লাগে। আমি আমি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে মেয়েটা। আরিশ ওরার পিঠে হালতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও, আমি এমনই থাকবো। তুমি শুধু আমার অপছন্দের কাজগুলো থেকে দূরে থেকো। আমি মাঝে মধ্যে চাইলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আর একটা বিষয় হলো, তুমি ভীষণ কিউট পাখি। এই যে দেখো তোমার জন্য কতটা শান্ত হয়ে গেছি আমি। ওরা নিজেকে সামলানোর চেষ্টা করছে। এতদিন আরিশের থেকে এত এত যন্ত্রণা পেয়েছে যে আজ হঠাৎ তার এত কোমল ব্যবহারে ওরার মনে দাগ কেটেছে। ওরা চুপচাপ আরিশের বুকে মাথা রেখে বসে রইল। আরিশ একা একা অনেকক্ষণ কথা চালিয়ে যাওয়ার পর বুঝতে পারলো ওরা ঘুমিয়ে গেছে। মেয়েটা আসলেই বাচ্চা, কেমন কোলেই ঘুমিয়ে গেল। সকালের আলোটা ধীরে ধীরে শহরের বুক চিরে উঁকি দিচ্ছে। আধো ঘুমন্ত রাস্তার ওপর দিয়ে প্রথমে কিছু পত্রিকা বিক্রেতা, দুধওয়ালা আর ক্লান্ত ভ্যান চালকেরা নীরবভাবে চলতে শুরু করেছে। ফুটপাথের চায়ের দোকানে ধোঁয়া উঠছে। তপ্ত লাল চায়ের সঙ্গে জেগে উঠেছে শহরের চিরচেনা গুঞ্জন। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর হর্ন, অফিসগামী মানুষের হন্তদন্ত দৌড়, আর রাস্তার মোড়ে মোড়ে ভেসে আসা হকারদের হাত ডাক, সব মিলিয়ে শহর যেন এক প্রাণবন্ত কোলাহলে জেগে ওঠে। হাসপাতালের বেডে শুয়ে আছে আকাশ। হাতের গুলিটা বেশ যন্ত্রণা দিয়েছে তাকে। আকাশের বাবা ছেলের এমন পরিণতিতে ভীষণ রেগে গেছেন। গতকাল আকাশের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আরিশের কাছে যেতে পারেনি, কিন্তু আজ ভোরের আলো ফুটতেই থানায় চলে গেছেন তিনি। ঘরটা শান্ত, নিস্তব্ধ, যেন ঘুম আর নীরবতায় মোড়া এক টুকরো সকাল। জানালার পর্দা হালকা হাওয়ায় দুলছে, আর তার ফাঁক গলে ঢুকে পড়া রোদ এক প্রকার নরম আলোর চাদর ছড়িয়ে দিয়েছে ঘরের ভেতর। ওরা এখনো ঘুমিয়ে, শরীরটা একটু গুটিয়ে রাখা, চুলগুলো এলোমেলো, বালিশের কোণে ছড়িয়ে আছে। হঠাৎ করেই এক ফালি রোদ এসে পড়ল তার চোখে মুখে। চোখের পাতার উপর উষ্ণ আলো পড়ে ওরার মুখে মিশে গেল একটা অদ্ভুত কোমলতা, যেন সূর্য নিজেই তার ঘুম ভাঙাতে এসেছে নিঃশব্দে। আরিশ কিছুক্ষণ আগে জেগে উঠেছে। সে এক কোণে চেয়ারে বসে তাকিয়ে আছে ওরার দিকে। চোখে করে যে রোদটাও তার ছোট্ট পাখিটাকে ছুঁয়ে যাচ্ছে সেটাই দেখছে সে। রোদ ছুঁয়ে ছুঁয়ে ওরার গাল, নাক, কপাল ছুঁয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোচ্ছে আরিশ। খুবই ক্ষিপ্ত গতিতে সবগুলো জানালা আটকে দিয়ে লম্বা নিঃশ্বাস ফেলল সে। এতক্ষণে শান্তি। রোদ কেন স্পর্শ করবে ওরাকে, তাও বন্ধ ঘরের মধ্যে? ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। সকালটা আজ শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। রাস্তায় জমে থাকা জল ফুটপাত দিয়ে ছোট ছোট চাপ রেখে চলে যাচ্ছিল। শহরের কোলাহল তখনও পুরোপুরি শুরু হয়নি, কিন্তু বাতাসে মিষ্টি আর্দ্রতা মেশানো ছিল।
বৃষ্টির ছোট ফোঁটাগুলি শহরের রাস্তায় অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করেছিল। কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টি কমে গিয়ে রোদের দেখা মিলেছে। মিষ্টি রোদ ছুঁয়ে যাচ্ছে গোটা শহরটাকে। ঘুম ঘুম চোখে আশেপাশে তাকাচ্ছে ওরা। কিসের আওয়াজে ঘুমের 12টা বেজে গেল সেটাই বুঝতে চেষ্টা করছে সে। আরিশ এখনো জানালার সামনে দাঁড়িয়ে আছে, কপালে কুঁচকে তাকিয়ে আছে জানালার পর্দার দিকে। ওরা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। আরিশ এখনো খেয়াল করেনি ওরাকে, তবে ওরা আরিশের মনোভাব বোঝার চেষ্টায় আছে। লোকটা সকাল সকাল ওখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেন? তার মধ্যে ঘরটাও কেমন অন্ধকার লাগছে। জানালাগুলো বন্ধ কেন ভাবতে ভাবতে বিছানা ছাড়লো ওরা। গুড মর্নিং হামিংবার্ড। মুচকি হেসে বলল আরিশ। ওরা খোলা চুলগুলো হাতের সাহায্যে খোপা করতে করতে সামনে এগোচ্ছে। পরনে তার সাদা রঙের কামিজ, সাথে মাল্টি কালার প্লাজো। গুড মর্নিং। এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আর জানালাগুলোই বা বন্ধ কেন? আরিশ ওরার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ওরার কথা বলা, চুল খোপা করার মুহূর্ত, সবকিছু কেমন স্লো মোশনে দেখছে সে। মনে হচ্ছে ওরা অনন্তকাল ধরে কথা বলতে থাকুক, আর আরিশ ভালো শ্রোতার মতো সবকিছু মনোযোগ দিয়ে শুনুক শুধু। আরিশের নজর গেল এবার ওরার কপালে লিপটে থাকা চুলগুলোর দিকে। ছোট ছোট চুলগুলো কত সুন্দর লাগছে। ওরার ঠোঁটের ওপরে যে একটা তিলও আছে সেটা তো আরিশ খেয়ালই করেনি এতদিন। আজ সবকিছু এত গভীর মনোযোগ দিয়ে কেন দেখছে সে? আরিশের গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে ওরা কি আজই প্রথম দেখছে সে। আরিশ, শুনছেন? ইয়েস লিটল বার্ড, অবশ্যই শুনছি, কেন শুনবো না বলো। তোমার হাজবেন্ড তো কানে কম শোনে না? কিছুটা এলোমেলো ভাবে কথা বলছে আরিশ। ওরা তাতেই বেশ অবাক হচ্ছে। ভদ্রলোকের সাথে দেখা হওয়ার পর থেকে কখনো এমন হাবভাব করতে দেখেনি সে। তাহলে উত্তর দিন। আরিশ ওরাকে চমকানোর সুযোগটুকু না দিয়ে বুকে জড়িয়ে নিল। ওরা কিছু বলতে পারল না। আরিশের হৃদস্পন্দন শুনছে সে, ঢিপ 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 ঢিপ। আমি জানালা বন্ধ করেছি। আজকে থেকে প্রতিদিন সকালে আমি তোমাকে প্রথম স্পর্শ করব, রোদ মামানা। ওরা যে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। একটা মানুষ এতটা হিংসুটে হয় কিভাবে? ভদ্রলোক নিশ্চিত বেস্ট হিংসুটে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য পাত্র। কি হলো, চুপ করে আছো কেন? আরিশের প্রশ্নে হকচকিয়ে গেল ওরা। কে জানে, চুপ করে থাকার জন্য না আবার রেগে যায় আরিশ। এমনি এমনি চুপ করে আছি, ফ্রেশ হয়ে আসি। ওকে, বাট কি? ওরা কাঁপা কাঁপা গলায় শোধালো। আরিশের ঠোঁটের কোণে হাসি রেখা আরেকটু প্রশস্ত হলো। ওরার কোমল শরীরটা আরিশের বলিষ্ঠ দেহের মাঝখানে একরত্তি মনে হচ্ছে ওর। সেই শরীরটা কেমন কাঁপছে, অস্থিরতায় ছটফটিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ড। আরিশ ওরার থুতনিতে হাত রেখে তার মুখটা উপরে তুলে বলল, গিভ মি এ কিস হামিংবার্ড। ওরা কি বলবে বুঝতে পারছে না। এখনো পর্যন্ত আরিশের প্রতি তার তেমন কোনো অনুভূতি সৃষ্টি হয়নি যাতে নিজের ইচ্ছেতে এমন আবদার পূরণ করতে পারে। কিন্তু আরিশ যদি রেগে যায়? ওরা ঘন ঘন পলক ফেলে থেমে থেমে বলে, আই নিড টাইম। কতদিন? জানি না। আমার ধৈর্য কম পাখি। তাহলে? আরিশ মুচকি হাসল। ওরার কথা শেষ হওয়ার আগেই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মৃদু কাঁপল ওরার শরীর, তারপর ছেড়ে দিল তাকে। তবে আরিশ ওরাকে ছাড়ার আগে কপালে আরো একবার চুম্বন এঁকে দিতে ভুলল না। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। বিয়ের পর আজকের মতো শান্তিময় সকাল তার জীবনে আর আসেনি। যদি আজীবন মানুষটা এমন থাকতো। দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। এই যে তামান্না ভাটিয়া, এদিকেও কিছু ফলমূল দাও। তালহার কথায় ভেঙচি কেটে ফুলের ঝুড়ি এগিয়ে দিল তামান্না। আমি ভাটা ডাটা না ভাইয়া, আমি শুধু তামান্না। তালহাও ভেঙচি কাটলো এবার। ওদের দুষ্টুমি দেখে ওরার বেশ ভালোই লাগছে। খানবাড়ির ডাইনিং রুমে সকালের নাস্তা করছে সবাই। তালহা আজ আরিশের সাথে অফিসে যাবে। পরনে তার হালকা নীল শার্ট, সাদা প্যান্ট আর চুলে ন্যাচারাল স্টাইল। তালহার অফিসে যাওয়া নিয়ে তাসলিমা খাতুন বেজায় খুশি। সাবিহার অবশ্য মন ভালো না। কোথায় ভেবেছিল ওরাকে মারধর করবে, আরিশের সাথে বড়সড় একটা ঝামেলা হবে, কিন্তু তা হলো কোথায়? উল্টো আজকে দুজনেই বেশ খুশি খুশি লাগছে। আর সেজন্যই সহ্য হচ্ছে না সাবিহার।
এতটুকু একটা মেয়ে, পড়ালেখা, রূপ সব দিক থেকে সাবিহার চেয়ে কম তার। তবুও সে আরিশকে এভাবে নিজের দখলে রাখছে, বিষয়টা সাবিহার কাছে ভীষণ অপমানজনক। তালহা তো তোর ভাই, ওকে সব কিছু শিখিয়ে নিস আরিস। খেতে খেতে বললেন তাসলিমা। আরিশ পকেট থেকে ফোন বের করে, বসা থেকে উঠে দাঁড়ালো। পরনে তার কালো ফুল স্লিভ শার্ট আর স্লিম ফিট ব্ল্যাক ট্রাউজার, হাতে কালো ঘড়ি আর হালকা জেল দেওয়া চুলে গম্ভীর লোক। তার চিরচেনা কালো রং যেন তাকে আরো রহস্যময় আর দুর্দান্ত আকর্ষণীয় করে তুলেছে। আরিশ বলল, শেখার ইচ্ছে থাকলে আস্তে আস্তে সব কিছু শিখে ফেলবে। আরিশের কথায় চুপসে গেলেন তাসলিমা। একটুও রসকস নেই তার কথায়। তালহা মুচকি হেসে বলে, তোমার কি মনে হয় মা, ভাইয়া থাকতে আমার কেন অসুবিধা হবে? আমার ভাই হলো বেস্ট। আরিশা মুচকি হেসে ওরার দিকে দৃষ্টিপাত করলো। চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে ওরা। ভাবছে একবার বাবার বাড়ি যাবে, কিন্তু সেটা আরিশকে কিভাবে কখন বলবে সেটা বুঝতে পারছে না। আরিশ যতই ভালো আচরণ করুক, ওরা এতদিনের আচরণগুলো ভুলতে পারেনি, পারবেও না। এর মধ্যে আরিশের একটা জরুরি কল এলো। তালহা চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো ভাইয়া। কল রিসিভ করে কথা বলতে বলতে ওরাকে ইশারায় টাটা বলে বাসা থেকে বেরিয়ে গেল আরিশ, সাথে তালহাও। মকবুল খুন হওয়ার সপ্তাহখানেক কেটে গেছে। প্রশাসন এখনো খুনিকে খুঁজে বের করতে পারেনি। খুনি যে যথেষ্ট বুদ্ধিমান সেটা তার খুনের ধরনেই বোঝা যায়। প্রশাসন নড়ে চড়ে বসেছে, তদন্ত চলছে, তবুও কোনো ক্লু, কোনো প্রত্যক্ষদর্শী নেই। কেবল শহরে 2 জায়গায় 2টো পারফেক্ট খুন। পুলিশের মতে এটা কোনো স্বাভাবিক খুন নয়, সিরিয়াল কিলিংয়ের কেস। সময়টা দুপুরবেলা। খান ইন্ডাস্ট্রির বিশাল ভবনের নিচতলার রিসেপশনে হঠাৎ করে টহল পুলিশ ঢুকেছে। কয়েক মিনিটের মধ্যে পুরো অফিসে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ এসেছে আরিশ স্যারকে ধরার জন্য। রুমে তখন মিটিং চলছিল। তেজরিন খান আরিশ, কোম্পানির ডিরেক্টর। পুলিশ আসার খবর শুনে বসা থেকে উঠে দাঁড়ালেন মিটিং মাঝপথে রেখে। মুখে কোনো এক্সপ্রেশন নেই, কিন্তু চোখে চাপা রাগ। তিনি জানতেন না এই অভিযানটা আজকেই হবে, তবে হবে এটা নিশ্চিত ছিল। পুলিশের বিষয়টা জানতে পেরেই কেবিন থেকে সোজা করিডোরের দিকে অগ্রসর হলো আরিশ। কথা বলে মিটিয়ে ফেলতে হবে বিষয়টা। কিছুতেই কোম্পানির সম্মানে প্রভাব পড়তে দেওয়া যাবে না। অফিসের করিডোর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আকাশের বাবা জনাব তৌসিফ শাহরিয়া দাঁড়িয়ে আছেন। চোখ মুখ আরিশের প্রতি দারুণ ক্ষোভ প্রকাশ পাচ্ছে। বাবার কথায় একমাত্র ছেলের এমন অবস্থা করেছে যে তার প্রতি রাগ ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। সিনিয়র পুলিশ অফিসার বিলাল আহমেদ সামনে এসে বললেন, তেজরিন খান, আমরা এসেছি আপনাকে অ্যাটেম্পট টু মার্ডার অভিযোগে গ্রেপ্তার করতে। আপনার সহযোগিতা কামনা করছি। সরাসরি এমন কথায় অফিসের বাকি কর্মকর্তারা আঁতকে উঠলেন। তাদের স্যার কাউকে খুন করতে চেয়েছিলেন। অবশ্য তাদের স্যারের যা রাগ, তাতে কাউকে খুন করা কোনো বিষয় না। দেখুন অফিসার, আমি আকাশকে খুন করার জন্য গুলি করিনি। মারার ইচ্ছে থাকলে তো বাড়িতে গিয়ে গুলি করতাম না। আকাশ আমার স্ত্রীকে তার বাসায় নিয়ে গিয়েছিল, তাও আমার অজান্তে। আমার মাথা গরম হয়ে গিয়েছিল, নিজেকে সামলাতে পারিনি বলেই এমন অঘটন ঘটে গিয়েছে। তাকে মারার কোনো মোটিভ ছিল না আমার, নিতান্তই অ্যাক্সিডেন্ট। মিস্টার আরিশ, পুলিশ এসব কথায় কাউকে ছাড়ে না। আরিশ মুচকি হাসল। এর মধ্যে আরিশের পার্সোনাল অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী এলেন সেখানে। সঞ্জয় চক্রবর্তী 36 বছরের মাঝারি গড়নের এক ফিট অ্যাডভোকেট। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, পাতলা রিমলেস চশমা আর হালকা অথচ দৃঢ় চোখ। পরনে গাঢ় নীল ব্লেজার, ধূসর শার্ট, কালো স্ল্যাক্স ও চকচকে ব্রাউন অক্সফোর্ড জুতো। চুলে হালকা পাক, ভদ্রভাবে আঁচড়ানো। সেদিন ওই ঘটনার পরেই আরিশ সঞ্জয় চক্রবর্তীর সাথে কথা বলে রেখেছিল। উনি সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছিলেন, তাই পুলিশ আসার খবর শুনতেই আরিশ অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তীকে কল করে জানিয়ে দিয়েছিলেন। সঞ্জয় চক্রবর্তী চশমার ফ্রেমটা একটু ঠেলে নাকের উপরে সেট করলেন। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, কারণ এমন পরিস্থিতিও তার কাছে প্রতিদিনের 4 সন্ধ্যার মতো সোজা। এরকম হাজারো কেস সামলানোই ওনার পেশা। অফিসার বিল্লাল, আপনি বলছেন অ্যাটেম্পট টু মার্ডার। গুলিতে আকাশ আহত হয়েছে, এটা সত্যি, কিন্তু এটাও সত্যি ঘটনাটি পরিকল্পিত ছিল না। এটা ছিল হঠাৎ রাগের মাথায় ঘটে যাওয়া এক অনিচ্ছাকৃত ঘটনা। তিনি হাত বাড়িয়ে
আকাশের মেডিকেল রিপোর্ট দিলেন, যেখানে উল্লেখ ছিল একটা অ্যাটেম্প টু মার্ডারের জন্য যে প্রমাণ দরকার, যেমন হত্যার উদ্দেশ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রাণনাশের স্পষ্ট চেষ্টা, সেগুলোর কিছুই নেই। অফিসার বিল্লাল চোখ সরু করলেন। তবুও এটা তো গুলি চালানোর ঘটনা। সঞ্জয় এবার মৃদু হেসে বললেন, ঠিক, এবং গুলি চালানোর অবশ্যই অপরাধ, কিন্তু সেটা হয়তো রেকলেস কন্ট্যাক্ট ইউথ এ ডেডলি উইপেন বা গ্রেভ হার্ম এর আওতায় পড়ে, যা জামিনের যোগ্য। তাছাড়া তিনি নিচু গলায় বললেন, আকাশ তার জবানবন্দিতে উল্লেখ করেছে আরিস তার স্ত্রীকে নিজের অনুমতি ছাড়া বাসায় নিয়ে যাওয়ার উত্তেজিত হয়ে পড়ে। এটা ব্যক্তিগত পারিবারিক সংঘাতের ফল, এবং আমরা এর শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য প্রস্তুত। এতক্ষণ চুপ থাকা বিলাল এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করছি না, তবে তদন্ত চলবে এবং আপনাদের পূর্ণ সহযোগিতা কাম্য। মিস্টার খান, আপনি যদি আবার কোনো অবিবেচনাপ্রসূত কাজ করেন তখন আইনের আশ্রয় নেব বলে রাখছি। অবশ্যই। তবে জনাব তৌসিফ, আই এম সরি, আমার গুলি করা উচিত হয়নি। এটা অন্যায় হয়েছে। সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন। আমি আকাশকে দেখতে যাব অবশ্যই। জনাব তৌসিফ চোখ সরিয়ে নিলেন আরিসের দিক থেকে। তার অভিব্যক্তি জটিল, রাগ, কষ্ট, ক্ষোভ। কোনো কথার জবাব না দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন তিনি। ওনার পেছন পেছন প্রশাসনের লোকজনও চলে গিয়েছেন। আরিশ ম্লান মুখে সঞ্জয়ের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, ধন্যবাদ সঞ্জয় দা। সঞ্জয় বললেন, এখন নিজের রাগটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করো আরিশ। আইন সবসময় সত্যের পক্ষে থাকে, কিন্তু মানুষের ভেতরে অন্ধকারের পক্ষে নয়। তোমার এই রাগ একদিন কাল হয়ে দাঁড়াবে। এমনিতেই আজকাল ঘটনার জন্য অফিসের বদনাম হবে। আরিশ মাথা নিচু করল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আরিশের জন্য এটাই সবচেয়ে কঠিন কাজ। সঞ্জয়ের সাথে আরিশের সম্পর্ক বেশ ভালো। খান ইন্ডাস্ট্রির যাবতীয় আইনি বিষয়গুলো উনিই দেখেন। ভাইয়া, এরপর থেকে মাথাকে একটু ঠান্ডা রেখো প্লিজ। আরিশের পেছনে এসে দাঁড়ালো তালহা। আজকের ঘটনায় আরিশকে যেন নতুন করে চিনতে পেরেছে সে। চলো, মিটিং শেষ করতে হবে। হ্যাঁ চলো। আরিশের সাথে মিটিং রুমের দিকে অগ্রসর হলো তালহা। দুপুরের রোদ যেন মাথার উপর জ্বলন্ত আগুন হয়ে নেমে এসেছে। গ্রীষ্মের এই অসহ্য তাপে ধরণী কুল হাঁসফাঁস করছে। বাতাস নেই বললেই চলে। চারপাশের গাছের পাতাগুলো নিথর। পাখিরা যেন গা ঢাকা দিয়েছে। তাদের কিচিরমিচির শব্দ আজ অনুপস্থিত। রাস্তায় চলাফেরা করছে খুব কম মানুষ। যারা বেরিয়েছে তাদের চোখে মুখে ক্লান্তি আর বিরক্তির ছাপ স্পষ্ট। তাপমাত্রার এই নির্মম দাপটে শুধু মানুষ নয়, পশু পাখি আর গাছপালাও নুয়ে পড়েছে। মাটি শুকিয়ে ফেটে গেছে অনেক জায়গায়। বাতাসে যেন ধুলোর সাথে ঝুলে আছে এক ধরনের অস্বস্তি। এমন দিনে সকলে চাতক পাখির মতো তাকিয়ে আছে আকাশের দিকে। হয়তো এক পশলায় বৃষ্টি নামবে আর প্রাণ ফিরে পাবে এই জ্বালাময় পরিবেশ। ওরা আজ প্রথমবারের মতো রান্নাঘরে। তার মেনুতে রয়েছে ভাত, গরুর মাংসের ঝোল আর চিংড়ি মাছ ভাজা। গরুর মাংসটা আরিশের সবচেয়ে প্রিয়, আর তাই ওরা ঠিক করেছিল আজ সে আরিশের পছন্দের খাবার রান্না করবে। ভাবি, আপনার রান্না শেষ হয়েছে? হ্যাঁ, এই তো আমার রান্না শেষ। তাহলে আপনি গিয়ে গোসল সেরে আসুন, আমি ততক্ষণ আছি এখানে। তামান্নার কথায় মুচকি হাসলো ওরা। দুজনের মধ্যে বেশ ভাব জমেছে আজকাল। বরের মন পাওয়ার জন্য রান্না বান্না চলছে নাকি? আচমকা সাবিহার এমন কথায় হকচকিয়ে গেল ওরা। তামান্না সাবিহাকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলেছে। এই মেয়েটাকে একদম সহ্য হয় না তার। আমার বর, আমার ঘর, মন পাওয়া না পাওয়ার কি আছে? আর ওনার মতো আমার কাছেই আছে। রান্না করতে ইচ্ছে হলো তাই করলাম, এতটুকুই ননদি। ওরার কথায় চমকালো সাবিহা। এই মেয়েকে দেখে যতটা ভোলা ভালা মনে হয়, আসলে সে ততটা ভোলা ভালা নয়। ইচ্ছে করে আরিশের সামনে নরম হয়ে থাকে। সবকিছুই নাটক। মনে মনে এসব ভেবে নিজেকে সামলে নিল সাবিহা। কথা তো ভালোই বলতে পারো, আরিশের সামনে গেলে তো বোবা হয়ে যাও। ওরা মুচকি হেসে বলল, এটা বোবা হওয়া নয় ননদি, স্বামীকে সম্মান করা। তামান্না ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে। ওরা বরাবরই চঞ্চল একটা মেয়ে, কথা বলতে পছন্দ করে, আবার প্রচন্ড ভীতুও বলা চলে। এখনো আছে।
তবে বিয়ের পর থেকে একটু একটু করে বদলে গেছে সে। ভয়টা যেমন বৃদ্ধি পেয়েছিল, চঞ্চলতাও কমে গিয়েছিল। কিন্তু আরিশের আচরণে ধীরে ধীরে দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। ভয় পেতে পেতে একটা সময় ভয় কাটিয়ে ওঠে। আরিশের করা অন্যায় আচরণের প্রতিবাদ করে। ওরা ঠিক যেন পানির মতো, যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। বাহ, দেখা যাক কতদিন থাকে এত সম্মান। আর তোমার স্বামীর মন তোমার উপর না অন্য কোথাও, সেটাও খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। মানে? মানে চোখ কান খোলা রেখো, বুঝতে পারবে। সাবিহা এটুকু বলে ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা বজায় রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ওরা সাবিহার কথায় বিশ্বাস না করলেও মনটা কেমন খচখচ করতে লাগলো। সত্যি কি আরিশের মন অন্য কোথাও? বিয়ের পরও কি সত্যি অন্য কেউ রয়ে গেছে তার জীবনে? সন্ধে নেমেছে। আকাশের রং গাঢ় হতে হতে এখন হালকা বেগুনি মেরুন ছায়ায় ঢাকা। পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে গেছে, শুধু কিছু লালচে আভা রয়ে গেছে আকাশের কিনারে। বাতাসে হালকা ঠান্ডা। পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ ঠিকানায়। চারপাশে যেন এক শান্ত ধীর রাত্রির পূর্বাভাস। মা, আগামীকাল আপুর সাথে দেখা করতে যাই একটু। রোকসানা মল্লিক চা তৈরি করছেন। গরম পানিতে সদ্যই চাপাতি ছাড়লেন। চায়ের ধোঁয়া ধীরে ধীরে উঠছে, ছড়িয়ে পড়ছে এক ঘর মৃদু সুগন্ধ। বিকেল থেকে নয়না মায়ের পিছু পিছু ঘুরছে। তার অনুরোধ বোনের সঙ্গে দেখা করতে যেতে দিতে হবে। চোখে মুখে ব্যাকুলতা, গলায় মৃদু অনুনয়। এই সময়ে সোলাইমান মল্লিক বাসায় ফিরলেন। অফিসের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। কিছু না বলে সোজা চলে গেলেন ফ্রেশ হতে। কালকে না, নয়না, পরে একদিন যাস। কালকে নয় কেন? কাল শুক্রবার আরিশ বাসায় থাকবে তো। রোকসানা মল্লিক মেয়ের মুখের দিকে তাকালেন। নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে বলে এত অল্প সময়ে নিজেকে সামলে নিতে পেরেছে। কিন্তু বাসা থেকে বের হলে যদি এলাকার লোকজন উল্টাপাল্টা কিছু বলে দেয়, তখন নয়নার মন ভেঙে যাবে। এজন্যই বাসা থেকে বেরোতে দিতে চায় না তিনি। তুই তো জানিসই আরিশ একটু বেশি রাগী। যদি তোর সাথে রাগারাগি করে তখন? নয়না লম্বা নিঃশ্বাস ফেলে বলে, মা, তুমিও না কি সব বলো। ভাইয়াকে নিয়ে আগে আমারও সমস্যা ছিল, কিন্তু এখন নেই। উনি বাইরে থেকে যেমনই হন না কেন, ভেতরে একজন ভালো মনের মানুষ। তাছাড়া আমি প্রথম যেদিন ওই বাড়িতে গিয়েছিলাম, তখনও ভাইয়া খারাপ আচরণ করেননি। দীর্ঘশ্বাস ছাড়লে নয়নার মা। আরিশ কেমন সেটা তিনি ভালো করেই জানেন, কিন্তু সমস্যা যে অন্য জায়গায়, সেটা নয়নাকে কিভাবে বোঝাবেন তিনি? মা, মেয়ের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে শুনি? বসার ঘরে সোফায় এসে বসলেন সোলাইমান মল্লিক। মাত্র ফ্রেশ হয়ে এসেছেন। বাবার কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে বসার ঘরের দিকে অগ্রসর হলো নয়না। রোকসানা মল্লিকও চা নিয়ে সেদিকে এগোচ্ছেন। দেখো না বাবা, মা কিছুতেই আপুর বাসায় যেতে দিতে চাচ্ছে না আমাকে। কতদিন হলো বাসা থেকে বের হয়নি। স্কুলে না হয় আর কিছুদিন পরেই গেলাম, কিন্তু আপুর সাথে দেখা তো করতে পারি। রোকসানা মল্লিক স্বামীর হাতে চায়ের কাপ তুলে দিলেন। চায়ের কাপে ধীর স্থিরভাবে চুমুক দিয়ে বললেন সোলেমান, অবশ্যই পারিস। রোকসানা, নয়নাকে কেন মানা করছো? একটু চুপ করে রইলেন নয়নার মা। স্ত্রীর মনোভাব বেশ ভালো করেই বুঝতে পারছেন সোলাইমান। এমনি। থাক, মানা করার দরকার নেই। ওরার সাথে দেখা করে এলে নয়নারও মন ভালো লাগবে। তাহলে আমি যাচ্ছি বাবা। হ্যাঁ, যাস। নয়না খুশিতে বাবার গলা জড়িয়ে ধরল। মায়ের দিকে তাকিয়ে বলল, এজন্যই তোমার থেকে বাবাকে বেশি ভালোবাসি। সোলাইমান মল্লিক মুচকি হাসলেন, সাথে রোকসানাও। নয়না খুশি খুশি মনে নিজের ঘরের দিকে গেল। রোকসানা সোলাইমানের মুখোমুখি বসলেন। রোকসানা, এভাবে ভয় পেলে তো চলবে না। কতদিন ঘরে থাকবে নয়না? এক সময় না এক সময় বাইরে পৃথিবীতে পা রাখতেই হবে। তাই ও যখন চাইছে তখন ওকে যেতে দাও। আমাদের নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে, সব কিছু সামলে নিতে পারবে। দীর্ঘশ্বাস ফেলেন রোকসানা। মাথা নেড়ে স্বামীর কথায় সায় দিলেন কেবল। খানবাড়ির ডাইনিং রুমে সবাই রাতের খাবার খেতে ব্যস্ত। কেবল আরিশ এখনো বাসায় ফিরেনি। তালহা সেই 8টার দিকে বাসায় ফিরেছে। ওরা আজকে প্রথম আরিশের জন্য অপেক্ষা করছে, কিন্তু আরিশের তো আসার নাম গন্ধ নেই। ওরা বারবার দেওয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 10টা ছুঁই ছুঁই এখন। ভাবি, মা, কি দেখছো এত? ভাইয়ার কিছু কাজ আছে, কাল ছুটির দিন তো, সেজন্য সবকিছু শেষ করে আসার কথা। এক্ষুনি এসে পড়বে, তুমি টেনশন করো না।
অরার হাবভাব দেখে তালহা সবকিছুই বুঝতে পারছিল, সেজন্য আরিশের দেরিতে আসার কারণ সম্পর্কে অবহিত করলো তাকে। আচ্ছা ভাইয়া। তাসলিমা খাতুন খাবার খেতে খেতে তামান্নার দিকে দৃষ্টিপাত করলেন। ইদানিং তালহার সাথে বড্ড ভাব জমেছে মেয়েটার, যা তাসলিমার মোটেও ভালো লাগছে না। রাস্তার মেয়ে, না জানি আবার তালহাকে বশ করে ফেলে। মনে মনে এইসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছেন তিনি। অরার অপেক্ষা ফুরালো রাত 11টার দিকে। আরিশ বাড়িতে ফিরেছে একটু আগে, তবে খেয়ে দিয়ে এসছে। ওরা বিছানায় চুপ করে বসে আছে। যখনই চায় সবকিছু ভুলে গিয়ে মনটা শক্ত করে আরিশকে আপন করে নিবে, তখনই আরিশের থেকে কোনো না কোনো বাধা পায় সে। যেমন নয়নার ঘটনাটির পর ওরা ভেবেছিল আরিশের সাথে সব ঠিক করে নিবে, কিন্তু আরিশের ব্যবহার তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলল ওরা। ওয়াশরুমে ধোয়া ঢাকা দরজা খুলতে বেরিয়ে এলো ফর্সা চকচকে ত্বকের এক সুগঠিত দেহ। ছোট করে কাটা ভেজা চুলগুলো কপাল বেয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়েছে, যেন স্বভাবজাত এক উদাসীন সৌন্দর্য। সাদা তোয়ালেতে কোমর জুড়ে জড়ানো মাত্র, বুক থেকে পেট পর্যন্ত জল বেয়ে পড়ছে অবিরত। প্রতিটি ফোঁটা যেন গলে যাচ্ছে ওরা দৃষ্টিতে। শুকনো ঢোক গিলল সে। আরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওরা যেন থমকে গেল। এক হাতে চুল মুছছিল আরিশ, অন্য হাতে তোয়ালেটা সামলে হাঁটছে ধীর গতিতে। তার প্রতিটি পা যেন ওরার বুকে দোলা দিচ্ছে। কিশোরী থেকে যুবতী হওয়ার সন্ধিক্ষণে আছে মেয়েটির বয়স। তা এমন সুদর্শন পুরুষ দেখে স্বাভাবিকভাবেই বিমোহিত হয়ে গেছে ওরা। ফের গলায় একটা শুকনো ঢোক গিলে নিল সে। চোখ ফেরাতে চাইল, পারল না। আরিশের রাগ পাগলামি বাদে ভাবতে গেলে একদম পারফেক্ট একটা মানুষে, যাকে বলে প্রতিটা মেয়ের স্বপ্নের পুরুষ। হেই হামিংবার্ড, কি ভাবছো এত? কিছু না। আরিশ মুচকি হেসে ওরার দিকে এগিয়ে এলো। ওরা বড় বড় চোখে তাকিয়ে রইল, নিঃশব্দে নিথর। হঠাৎই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আরিশ তাকে তুলে নিল কোলে, ঠিক সেই চিরচেনা ভঙ্গিতে নয়। ওরা দুই হাত জড়িয়ে রইল আরিশের গলায়, আর দুই পা ছড়ানো অবস্থায় সে বসে আছে আরিশের কোমরের দুপাশে। শক্ত করে আঁকড়ে আছে আরিশের পেট, যেন একটু নড়লেও পড়ে যাবে। সদ্য গোসল করা শরীর থেকে ভেসে আসছে সাবানের হালকা স্বচ্ছ সুগন্ধি, যা ওরার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। আরিশের ঠান্ডা ভেজা ত্বকের সংস্পর্শে ওরা যেন অদ্ভুত এক অনুভূতিতে আটকে গিয়েছে। শরীর শীতল, কিন্তু উপস্থিতি যেন জ্বালিয়ে দিচ্ছে অন্তর। কেউ কিছু বলেছে? তাহলে? আরিশের অবাক লাগলো ওরার কথাগুলো। সবকিছু কেমন অবিশ্বাস্য। কেউ তার জন্য রান্না করেছে, অপেক্ষা করেছে। আরিশ কেমন এলোমেলো হয়ে গেল। ওরাকে বিছানায় বসিয়ে নিজেও মুখোমুখি বসলো। ওরার হাত দুটো নিজের হাতের মধ্যে রাখলো। সত্যি? আমার জন্য অপেক্ষা কেন করছিলে হামিংবার্ড? মাকে দেখেছি বাবার জন্য এইভাবেই অপেক্ষা করে থাকেন, সেজন্য। খালার সম্পর্কে এমন কথা শুনে একটু হলেও মন পরিবর্তন হলো আরিশের। মুচকি হেসে বলল, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, খেয়ে নিয়েছি। আমার খিদে পেয়েছিল খুব। অরার সহজ সরল স্বীকারোক্তি। আরিশ অরার গাল টেনে দিল। হকচকিয়ে গেল ওরা। ভালো করেছো। অরার সহজ সরল স্বীকারোক্তি। আরিশ অরার গাল টেনে দিল। হকচকিয়ে গেল ওরা। ভালো করেছো। আপনি কি করলেন এইমাত্র? অরা চোখ মুখ দেখে ভীষণ হাসি পাচ্ছে আরিশের। কি করলাম? আমার গাল টেনে দিলেন। হ্যাঁ দিলাম। আমি কি বাচ্চা? অবশ্যই, আমার জন্য বাচ্চাই তুমি, বাচ্চা বউ একটা। আচ্ছা, আপনি আমাকে হামিংবার্ড বলে কেন ডাকেন? আপনার তুলনায় দেখতে ছোট বলে? অরা পিটপিট করে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ বসা থেকে উঠে ওয়ার্ড্রোবের দিকে অগ্রসর হলো। অরাও চুপচাপ নিজের জায়গায় বসে আছে। আরিশ জামা কাপড় পরতে পরতে বলে, বুদ্ধিমতী মেয়ে। মুচকি হাসলো অরা, বলল, তালহা ভাই বলছিলেন কাজকর্ম শেষ করে ফিরবেন বলে লেট হয়েছে, আসলে কি তাই? অরার প্রশ্নটা শুনে হঠাৎ করে আরিশের চোখে মুখের ভঙ্গি বদলে গেল। তার দৃষ্টি হিংস্র হয়ে উঠল, ঠোঁটটাও কেঁপে উঠল রাগে। এক পলকে কাছে এসে অরার গাল চেপে ধরল সে। অরার চোখে পানি চলে এলো যন্ত্রণায়। কি এমন জিজ্ঞেস করেছিল সে, যার জন্য এমন প্রতিক্রিয়া দরকার ছিল? তালহাট থেকে দূরে থাকতে বলেছি না? কেন কথা বলেছ? আমার আসতে দেরি হওয়ার কারণ জানার থাকলে আমাকে কল করে নিতে। তালহার কাছে কেন? এটা অপ্রয়োজনীয় বাক্যলাপ ছিল হামিংবার্ড। অরা গালে মুখে ব্যথা পাচ্ছে, আর আরিশের আচরণে অবাকও হচ্ছে। এই তো কত সুন্দর করে কথা বলছিল লোকটা, চোখের পলকে এভাবে বদলে গেল কিভাবে? আমার ব্যথা লাগছে, ছাড়ুন প্লিজ।
আমি জিজ্ঞেস করিনি, ভাইয়া নিজে থেকে বলেছিলেন। আরিশ শান্ত হতে পারছে না, রাগে শরীর কাঁপছে, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। ওরা আরিশের এই রূপটাকে ভয় পায়, পাওয়ারই কথা। এমন অস্বাভাবিক রাগ কেউই সহ্য করতে পারবে না। আরিশ ওরাকে ওভাবেই বিছানায় শুয়ে দিল। ওরার মনে হচ্ছে ওর মুখের হাড্ডি গুড্ডি ভেঙেই যাবে আজ। ওর শরীরের ওপর কিছুটা ঝুঁকে বলল আরিশ, অহেতুক কখনো তালহার সাথে কথা বলবে না। বলবো না। ওরা চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হুঁশ ফিরল আরিশের। হাত সরিয়ে নিল ওর গাল থেকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে লাগলো ওরা। মেয়েটার এমন অবস্থা দেখে অপরাধবোধ অনুভব হচ্ছে আরিশের। সে ওরার গালে আলতো করে চুমু খেলো কয়েকটা, হাত দিয়ে আস্তে আস্তে আদর করে দিতে লাগলো। ওরা চুপচাপ আরিশের চোখের দিকে তাকিয়ে শুয়ে আছে। একবার মনে হচ্ছে এই মানুষটাকে নিয়ে সংসার করা হবে না তার। আবার মনে হচ্ছে মানুষটা যতই হিংস্র হোক, তার ভেতরে একটা নরম মনের মানুষ বিরাজ করে। পরিস্থিতি, সময়, কিছু মানুষের অবহেলা তাকে এরকম তৈরি করেছে। আই এম সরি লিটল বার্ড, সরি। দু হাতে গাল ধরে কপালে কপাল ঠেকালো আরিশ। ওরা ফুপিয়ে কেঁদে উঠল। আরিশের বুকটা কেমন মুচড়ে উঠল তাতে। আমি বুঝতে পারিনি তুমি ভয় পাবে, এভাবে ব্যথা পাবে। ওরা চুপ করে আছে। আরিশ তাকে নিজের শরীরের উপর উঠিয়ে শুয়ে দু হাতে বুকে জড়িয়ে ধরল। পাখি, ও পাখি, কথা বলবে না? না। ওরার কণ্ঠে তীব্র অভিমান, যন্ত্রণার ছাপ স্পষ্ট। আরিশ ওরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল কয়েকবার, পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। বললাম তো সরি। হুটহাট কি হয় আপনার? এরকম করলে তো ভয় লাগে আমার। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। আই এম সরি হামিংবার্ড। কি কিছু না। আরিশ ওরাকে বিছানায় শুয়ে দিল। এবার নিজের হাতের উপর মাথা রাখলো তার। অফিসেই ছিলাম, কাজ ছিল। আচ্ছা। চুপ করে গেল ওরা। আরিশও কিছুক্ষণ চুপ রইল। চোখাচোখি হলো দুজনের। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আরিশ। কয়েক মিনিট পর ছাড়া পেল মেয়েটা। ঠোঁট জ্বলছে, নিঃশ্বাস ঘন ঘন ফেলছে। আরিশের স্পর্শ মানেই জ্বলে পুড়ে খাক করে দেওয়া অনুভূতি। তোমার বর বদমেজাজি হতে পারে, চরিত্রহীন নয় হামিংবার্ড। ভালোবাসা থাকুক বা না থাকুক, তেজরিন খান আরিশ কেবল অরা মেহরিনে আসক্ত থাকবে। সুতরাং কাজেই ছিলাম, অন্য কোথাও নয়। মুচকি হাসল ওরা। সাবিহাকে আগামীকাল কিছু কথা শোনাবে বলেও ঠিক করে নিল। ভালো মানুষ আপনি। মোটেও না, আমি খারাপ। জগতের সকল অন্ধকার আছে আমার মধ্যে। তাই তো সেই জন্য কি সব সময় এই কাইল্লা রং পরে থাকেন? আরিশ হাসল। কাইল্লা রং? ওরা উঠে বসল। আরিশ কনুইতে ভর দিয়ে অর্ধশো অবস্থায় বলে, কালো আমার পছন্দের রং। সবসময় রংটা ভীষণ টানে আমাকে, সেজন্যই পরি। বিশেষ কোনো কারণ নেই। বুঝতে পেরেছি, ঘুমোতে হবে, অনেক রাত হয়েছে। আরিশ ওরা নাকে নাক ছুঁয়ে ফিসফিস করে শুধালো, আই এম ওয়েটিং মাই হামিংবার্ড। অধৈর্য আমিও তোমাকে কাছে পাওয়ার জন্য ধৈর্য ধরে আছি, বুঝতে পারছো? বেশি দিন অপেক্ষা করিও না। আপাতত শুভরাত্রি। কিঞ্চিত লজ্জা পেল ওরা। আরিশ আর কথা না বাড়িয়ে দূরে সরে গেল। নিজে জায়গায় শুয়ে ফোনের দিকে মনোযোগ দিল সে। ওরা কিছুক্ষণ ওভাবেই শুয়ে রইল। আনমনে অনেক কিছু ভাবলো। তারপর নিজের জায়গায় গিয়ে বসলো। আরিশের দিকে তাকালো। লোকটা বড্ড নির্লজ্জ, ঠোঁট কাটা, পাগল আর সাইকো। কলিং বেলটা কতবার বাজানো লাগে? এত সকালে কে এলো আবার? কলিং বেলের শব্দে সাবিহা বেজায় বিরক্ত হচ্ছে। এমনিতেই রাতে ঠিক মতো ঘুম হয়নি তার, শরীর খারাপ ছিল একটু। তার মধ্যে সকালেও ঘুমাতে পারেনি। তালহা দুষ্টুমি করে ঘুম থেকে উঠিয়েছে। বড় ভাই হলেও তালহা প্রায়শই সাবিহার সাথে ঝামেলা করে, দুষ্টুমি করে। আমি দেখছি গিয়ে। তামান্না রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলতে গেল। নয়নাকে দেখে হাসল সে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। ভেতরে এসো তুমি, ভাবি রুমে আছে এখনো। তুমি বসো, আসো আসো। নয়নাকে নিয়ে বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তামান্না। সাবিহা আড়ালে মুখ ঝামটে দিল। নয়না আশেপাশে নজর বুলিয়ে সোফায় বসলো। সাবিহা নিজের মতো বসে আছে, কোনো কথা নেই মুখে। নয়না বুঝতে পারছে না সামনে থাকা আপুকে, কিন্তু জিজ্ঞেস করা উচিত হবে কি না। আর নয়না জানেও না উনি কে। বাড়ির সদস্য তো নিশ্চয়ই। কুশলাদি জানতে না চাইলে কেমন একটা দেখায়। নয়না লম্বা নিঃশ্বাস ফেলে, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শুধালো, কেমন আছেন আপু? আর চোখে তাকালো সাবিহা। নয়নার পরনে মেরুন রঙের সুতির থ্রিপিস, চুলগুলো ছাড়া, চোখে মুখে কেমন অস্থিরতা। ভালো।
মুচকি হাসল নয়না। মনে মনে সাবিহাকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরছিল, কিন্তু কিছু না বলে চুপচাপ রইল। এদিকে তামান্না আবার রান্নাঘরে ফিরে গিয়েছে। কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল অরাকে। হেঁটে আসা যেন এক উৎসবের ঝামেলা। নয়না ঠোঁটের কোণে ঝিলিক দিল একটুখানি হাসি। অরাও বোনকে দেখে বেশ খুশি হলো। নয়না উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল বোনের দিকে। কেমন আছিস নয়না? মা বাবা কেমন আছেন? সবাই আছেন আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি। চল খাবার খেতে খেতে কথা বলবো, খিদে পেয়েছে খুব। অরা হেসে বলল। নয়নাও মুচকি হাসলো, বলল আচ্ছা। বিদ্যুৎ নেই প্রায় 10 মিনিট হয়ে গেল। এমনিতেই তীব্র গরম, তার উপর বিদ্যুৎ না থাকায় হাঁসফাঁস করছে সবাই। নয়না আর অরা ড্রয়িং রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছে। মাঝে মাঝে বিরক্তিতে কপাল ভাঁজ করে। আরিশ নিজের রুমেই আছে, তার তেমন গরম লাগে না। ফোনের স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিল একবার সে। রাত 11টা পেরিয়ে গেছে, ওরা এখনো রুমে আসেনি। এই কদিনে ওরা আরিশের অভ্যেস হয়ে গেছে, তাকে ছাড়া ঘুম আসে না ভদ্রলোকের। অগত্যা বউকে ডাকতে ঘর ছেড়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলো সে। চাঁদনি রাতে নরম আলো ছড়িয়ে আছে চারপাশে। ছাদের এক কোণে দাঁড়িয়ে তালহা হাতে গিটার ধরে রাখলেও আঙ্গুলগুলো থেমে আছে কোনো নিঃশব্দ সুরের অপেক্ষায়। কোন গান গাইবে বুঝতে পারছে না। গরমের জন্য তামান্নাও ধীরে ধীরে ছাদে উঠে এলো। চাঁদের আলো তার মুখে পড়ে তাকে আরো কোমল, আরো স্নিগ্ধ করে তুলেছে। কারো পায়ের শব্দে পেছনে ফিরে তাকালো তালহা। তার চোখ মুহূর্তেই আটকে গেল তামান্নার দিকে। গরমের শেষ, ভাইয়া কি গান গাইবেন? তামান্না জিজ্ঞেস করলো। তালহা হুঁশে ফিরল যেন। ইদানিং তামান্নাকে বেশ ভালো লাগে তার, কিন্তু কেন? তামান্না তালহার দিকে তাকিয়ে আছে এখনো। তালহা কথা না বলে মুচকি হেসে গান ধরলো। ড্রয়িং রুমে বসে আছে অরা ও নয়না। বিদ্যুৎ নেই, তাই রিচার্জেবল একটি এলইডি লাইট জ্বলছে ঘরে। এই ধরনের বাতি বিদ্যুৎ থাকলে চার্জ হয়, আর বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। সাধারণত এমন বাতিগুলো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আলো দিতে পারে। ভাইয়া এত বড় লোক, কিন্তু কারেন্ট গেলে তোমাদের এভাবে অন্ধকারে থাকতে হয় কেন আপু? নয়নার প্রশ্নে থতমত খেল ওরা। ঠিক তো বলেছে নয়না। এ বাড়িতে আসার পর কখনো লোডশেডিং হতে দেখিনি, তাই বিদ্যুৎ না থাকলে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও জানি না রে আমি। বিদ্যুৎ না থাকায় চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে লাগছে। রিচার্জেবল বাতির আলোয় পুরো ড্রয়িং রুমটা ঠিকভাবে আলোকিত হচ্ছে না। তার উপর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। মনে হচ্ছে ঝড় উঠতে যাচ্ছে বলেই বিদ্যুৎ নেই। আকাশে মেঘ করলে যেন বিদ্যুতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। ঝড়ের সময় বিদ্যুৎ থাকেই না প্রায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দুই বোনের কথোপকথন শুনে মুচকি হাসল আরিশ। তার হাতে ফোন, পরনে হাফ প্যান্ট আর কালো রঙের টি শার্ট। তালহা, এই তালহা, কোথায় তুই? আচমকা আরিশের গলা শুনে নড়ে চড়ে বসলো দুই বোন। বসার ঘরে দাঁড়িয়ে তালহাকে ডাকছে আরিশ, কিন্তু কোথাও তালহার সাড়া নেই। ওরা চুপচাপ তাকিয়ে আছে আরিশের দিকে। হাফ প্যান্টে বেশ মানিয়েছে ভদ্রলোককে। মুচকি হাসলো ওরা। এই ছেলেটা গেল কোথায়? কারেন্ট নেই, অথচ ওর কোনো হেলদোল নেই। কোমরে হাত রেখে চারপাশে সজাগ দৃষ্টি বুলিয়ে বলল আরিশ। নয়না বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি ওনাকে গিটার হাতে দোতলায় যেতে দেখেছিলাম। ভ্রুকুচকে তাকিয়ে আছে আরিশ। তালহা গিটার নিয়ে কোথায় যেতে পারে সেটাই ভাবছে হয়তো। ফোনে একবার কল করে দেখুন, নিশ্চয়ই ফোন আছে সাথে। ওরা বলল। আরিশ হাসলো। মেয়েটার বুদ্ধি আছে। গুড আইডিয়া। আরিশ তালহাকে কল করে ড্রয়িং রুমে আসতে বলল। মিনিট 10 পর তালহা আসলো, সাথে তামান্নাও ছিল। আরিশ তালহাকে নিয়ে কোথায় চলে গেল। ওরা আর নয়নার সাথে এখন তামান্নাও যুক্ত হয়েছে। 3 জন একসাথে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই সারা বাড়ি আলোকিত হয়ে গেল। জেনারেটর চালু করা হয়েছে। হাঁপ ছেড়ে বাঁচল নয়না। বোনকে বিদায় জানিয়ে ঘুমানোর উদ্দেশ্যে গেস্ট রুমের দিকে অগ্রসর হলো সে। আরিশ ফেরার পর নয়নাও ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে এগোলো। বসে রইল কেবল ওরা। কোলে তুলে নিয়ে যেতে হবে? আরিশের প্রশ্নে হকচকিয়ে গেল ওরা। থেমে থেমে বলল, কি? কোথায় নিয়ে যাবেন? রুমে কোলে তুলে নিয়ে যাব। না না না, আমি যাচ্ছি। ওরার এমন হাব ভাব খুব ভালো লাগে আরিশের। ভীষণ ইনোসেন্ট মেয়েটা। ওরা বসা থেকে উঠে দ্রুত সিঁড়ির দিকে অগ্রসর হতে চাইলে আরিশ তার সামনে গিয়ে দাঁড়ালো। ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে, দৃষ্টিতে প্রশ্ন কি হয়েছে। আরিশ হুট করে ওরাকে কোলে তুলে নিল। ওরা টাল সামলাতে দুহাত দিয়ে আরিশের গলা জড়িয়ে ধরেছে। লেটস গো হামিংবার্ড। ওরা কিছু বলল না। আরিশ ধীর পায়ে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে এগিয়ে যেতে থাকলো।
ধীরে ধীরে আবহাওয়া আরো খারাপ হচ্ছে। এতক্ষণ ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ঝিরিঝিরি বৃষ্টি, ছোট ছোট বৃষ্টির ফোঁটাগুলো বাতাসের সাথে মিশে চারপাশে এক অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করছে। বৃষ্টির সাথে সাথে আকাশে গর্জন শোনা যাচ্ছে, যেন প্রকৃতি তার উত্তেজনা প্রকাশ করছে। বিদ্যুৎ চমকানোর সাথে গর্জন আরো শক্তিশালী হচ্ছে, আর মনে হচ্ছে এই গর্জন কোনো কালবৈশাখী ঝড়ের আগমনের সংকেত। বাতাসের প্রবাহ আরো তীব্র হয়ে উঠছে, আর বৃষ্টির তীব্রতা বাড়তে শুরু করেছে, যেন কোনো বড় ঝড় আসছে। অরাকে কোলে নিয়ে বেডরুমে প্রবেশ করলো আরিশ। ধীরে ধীরে অরাকে নিয়ে বিছানার দিকে যাচ্ছে সে। অরা শুধু আরিশের দিকে তাকিয়ে আছে। কেমন একটা নেশায় ডুবে যাচ্ছে অরা। রুম জুড়ে ড্রিম লাইটের মৃদু আলো যেন সেই নেশালো ভাবটাকে আরো তীব্র করে তুলছে। আরিশ অরাকে বিছানায় শুয়ে দিল। হালকা গোলাপি রঙের থ্রি পিস পরে আছে সে, চুলগুলো মেসি বান করা। আরিশ গভীর মনোযোগ দিয়ে দেখছে অরাকে। তার কপাল, ভ্রু, চোখজোড়া, নাক, ঠোঁট, আকর্ষণীয় শরীর, সবকিছুই। কোনো কিছু যেন আরিশের দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না আজ। অরা শুকনো ঢোক গেল একবার। আরিশের চোখগুলো কেমন ঘোলাটে লাগছে। মনে হচ্ছে ওই চোখে অরার সর্বনাশ লুকিয়ে আছে আজ। আরিশ ঘরের দরজার দিকে এগোলো, দরজা আটকানোর জন্য। অরা সেই ফাঁকে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেললো কয়েকবার। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। আরিশ দরজা আটকে দিয়ে অরার মাথার কাছে বসলো। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল অরার মুখপানে। বাঁধা চুলগুলো খুলে দিল। ডান হাতের আঙ্গুলটা অরার কপালে ছুলো। শিউরে উঠল অরা। আরিশের স্পর্শ বরাবরই তীব্র, কিন্তু আজ সেটা ছিল একটু ভিন্ন, কোমল অথচ অনুভূতি প্রবল। আর ইউ ওকে হামিংবার্ড? শিওর? ইয়েস। মুচকি হাসলো আরিশ। কপালে স্পর্শ করা আঙ্গুলটা কপাল থেকে নাকে, নাক থেকে ঠোঁটের ওপর এনে থামলো আরিশ। অরা কাঁপছে, তার ভেতরটা কেমন অদ্ভুত লাগছে। আরিশের প্রতিটি স্পর্শ পরবর্তী স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল করে তুলছে অরাকে। তারপর আরিশ আলতো করে অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে ফেলতো অরা। চোখ বন্ধ করতেই কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য ভেসে উঠল। আরিশের সেই হিংস্র আচরণ, প্রথম রাতের যন্ত্রণা, আকাশকে গুলি করা, সবকিছু। অরার মন বদলে গেল। চোখ মেলে তাকিয়ে কিছুটা দূরে সরে গেল সে। আরিশ বিষয়টা বুঝতে পেরে বলল, কি হয়েছে? কিছু না, বাইরে ঝড় হচ্ছে, আমি এসব খুব ভয় পাই। আমি থাকতে ভয় কিসের? আমি আছি তোমার জন্য পাখি, ভয় পেও না। অরার বুকটা কেমন মুচড়ে উঠল। বাইরের ঝড়ে তার কিছু যায় আসে না, ভয়ও পায় না সে। কিন্তু সব ভয় তো আর কেবল আরিশকে নিয়েই। যাকে নিয়ে ভয় সংশয়, সে নিজেই বলছে সে সবকিছু থেকে আগলে রাখবে। দীর্ঘশ্বাস ছাড়ল অরা। আচ্ছা, ঘুমাই। ভ্রু উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো আরিশ। ঘুমাতে ইচ্ছে করছে? ঠিক আছে। আরিশ বিছানায় শুয়ে দু হাতে অরাকে আঁকড়ে ধরল। অরা দু চোখ ছলছল করছে। স্বেচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, বিয়ের পর থেকে এই লোকটার বুকের মধ্যে শুয়েই প্রতিটা রাত কাটে তার। অরা তো চায় এভাবেই আজীবন কাটুক, তবে স্বাভাবিকভাবে। কিন্তু আরিশের আচরণে হতাশ হয় সে। মাঝে মধ্যে যেন আরিশ নিজের মধ্যে থাকে না, বদলে যায় হুটহাট। সারা রাত বিধ্বংসী ঝড়ের পর নতুন সকালের রোদ আকাশে একা একা উঠে আসছে, আর তা আস্তে আস্তে জানালার ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ছে। রোদের আলো মিষ্টি করে ছুঁয়ে যাচ্ছে নয়নার চোখে মুখে, যেন সে নতুন করে পৃথিবীকে অনুভব করছে। বাইরের বাতাসে ঠান্ডা, ঝড়ের পর এক অদ্ভুত শীতলতা যেন নেমে আসছে। বাইরের বাতাসে ঠান্ডা, ঝড়ের পর এক অদ্ভুত শীতলতা যেন নেমে এসেছে। প্রাচীরের গাছগুলো ছেঁড়া পাতায় মোড়া, কিন্তু তাদের মধ্যে নতুন পাতা গজানোর সম্ভাবনা এক স্নিগ্ধ আশায় ভরপুর। সূর্যের প্রথম আলো সেই গাছগুলোর ওপর পড়লে যেন তারা নতুন করে জীবন পায়। চারপাশে কিছু দূরে জমাট বাঁধা কুয়াশা, যে কুয়াশা ধীরে ধীরে মধুর রোদে বিলীন হচ্ছে। প্রকৃতি যেন তার ঘুম ভেঙে উঠে এসেছে। রোদের আলো চোখে মুখে পড়তেই ঘুম ভাঙতে শুরু করলো নয়নার। ঘুম ভেঙে মনে হলো গতকাল রাতে তো জানালা বন্ধ করেই শুয়েছিল সে, তাহলে রোদ কিভাবে এলো? এসব ভাবতে ভাবতে চোখ মেলে তাকালো নয়না। অরা জানালার পাশে দাঁড়িয়ে পর্দাগুলো সরিয়ে দিচ্ছিল। অরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নয়না। কালো থ্রি পিসে দারুণ লাগছে অরাকে। ঘুম ভেঙেছে? ঘুমিয়ে আছে। খিলখিল করে হেসে উঠল দুজনা। নয়না শোয়া থেকে উঠে বসে, চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে নিল। অরা ততক্ষণে নয়নার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ফ্রেশ হয়ে আয় আগে, তারপর ব্রেকফাস্ট করবি। তা ঠিক আছে, কিন্তু আমি নাস্তা করে বাড়ি চলে যাব।
অরা হেসে বলল, কেন? আজকেও থেকে যা। না আপু, আমি তো কালকেই চলে যেতাম। নেহাত ভাইয়া থাকতে বললো, না থাকলে যদি তোমাকে কিছু বলতো সেজন্য থেকে গেলাম। ভালো করেছিস। আজ না হয় আমার কোথায় থেকে গেলি। নয়না ঠোঁট কামড়ে মুচকি হাসল। অরা নয়নার বিছানা গুছিয়ে দিচ্ছে। ঠিক আছে। জানো আপু, ভাইয়া যে এতটা ভালো আগে বুঝিনি। যেমন? এই যে তোমাকে কত ভালোবাসে, সব কিছু খেয়াল রাখে। তবে হ্যাঁ, ওনার রাগটা একটু বেশি, তোমাকে বিয়ে করার জন্য সেসব করলো। অরার মুখটা মলিন হয়ে গেল। সেই দিনগুলোর কথা মনে পড়লে অশান্তি লাগে ভীষণ। তবে নয়না কি বলল? ভালোবাসে? আরিশ তো ভালোবাসায় বিশ্বাস করে না, আর না তো অরাকে ভালোবাসে। অনেক বলেছিস, পাকা বুড়ি একটা। চল চল, ফ্রেশ হয়ে নে, আমি গেলাম, কাজ আছে আমার। অরা এসব বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। নয়না স্বস্তির নিঃশ্বাস ফেল। ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা। বোন সুখী আছে, এই ভেবেই মনটা ফুরফুরে হয়ে আছে তার। এত আদিক্ষিতা ভাল লাগছে না মা। একে তো ওই মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি, আর এখন এসে জুটেছে ছোট বোন। রাগে হিসেসিয়ে বলল সাবিহা। নিজের ঘরে মায়ের সাথে বসে কথা বলছে সে। শুধুমাত্র আরিশের জন্য অরাকে কিছু করতে চেয়েও করতে পারে না সাবিহা। অরাকে একটুও সহ্য করতে পারে না সাবিহা। কবে যে মেয়েটাকে বাড়ি ছাড়া করবে সেই অপেক্ষায় আছে। তাসলিমা মেয়ের কাঁধে হাত রেখে বলেন,